বন্ধুরা, আমি মৃণালিনী। আমার জীবনের কাহিনীটা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই, কিন্তু শেষটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। আমি কখনো কল্পনাও করিনি যে আমার স্বামীর একজন বন্ধু, যাকে আমি খুব শ্রদ্ধা করতাম, তিনি একদিন আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠবেন। একটা রাতের ঘটনা আমার সবকিছু বদলে দিয়েছিল। সেই রাতে আমি শুধু পানীয় পান আর গল্পগুজবের মাঝেই আটকে থাকিনি, আটকে ছিলাম এমন এক পরিস্থিতিতে যেখানে আমার সম্মান আর নিরাপত্তা দুটোই ঝুঁকির মুখে পড়েছিল। আমি একজন সুন্দরী কর্মঠ নারী ছিলাম এবং বাড়িতে একাই থাকতাম। একদিন একটি 16 বছরের ছেলে আমার কাছে এলো আর আমাকে এমন একটি প্রস্তাব দিল যা শুনে আমি অবাক হয়ে গেলাম। কখনো ভাবিনি যে এত ছোট একজন ছেলে এত নির্বিঘ্নে এমন কথা বলতে পারে। কিন্তু কি আর করা, আমার আর্থিক সহায়তার খুব প্রয়োজন ছিল। আমি মনে মনে ভাবলাম, এই ছেলেটা আমার কী বা ক্ষতি করবে? বড়জোর আমার কিছু সময় নেবে, তাহলে তো আমার দুই দিক থেকে লাভ। এই ভেবে আমি ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম যে ও যেন ওর কাজটা শুরু করে। কিন্তু যাকে আমি ছোট ছেলে ভেবে অনুমতি দিয়েছিলাম সে তো সারা রাত। বন্ধুরা, আমার বয়স ছিল 31, কিন্তু দেখতে আমাকে আমার বয়সের চেয়ে কম মনে হতো। টাকা পয়সার জন্য আমার খুব লোভ ছিল, কিন্তু কিভাবে টাকা জোগাড় করব কিছু বুঝে উঠতে পারতাম না, কারণ আমার স্বামী দেবাশিস সবসময় অসুস্থ থাকতেন। একদিন আমি বাড়িতে একা ছিলাম। যখন আমি স্বাভাবিক পোশাকে বাড়ির কাজকর্ম করছিলাম, তখন সেই 16 বছরের ছেলেটা আমাদের বাড়িতে এল। যে দৃষ্টিতে সে আমার দিকে তাকাচ্ছিল তাতে আমি বুঝে গিয়েছিলাম সে কি চায়। সালাম দেওয়ার পর সে বলল, ম্যাডাম, আমি একা এবং একাই আপনার সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি করতে চাই। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন, আমি আপনাকে হতাশ করব না, বরং আপনার প্রয়োজনে পুরোপুরি কাজ করতে পারব গো। আমি ওকে ভালো করে দেখলাম। গঠন ও চেহারা ভালোই ছিল, তবে বয়সে ছোট। আমি ওকে বিনীতভাবে বললাম, তোমার সঙ্গে এমন কোনো চুক্তি আমি করতে পারব না। তুমি এখনো ছোট, আর আমার মনে হয় না এসব কথার জন্য তোমার বয়স হয়েছে কি। সে মুচকি হেসে বলল, আপা, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 11 বছর বয়স থেকে এই কাজ করছি। আমার আগে পিছে কেউ নেই। আমি একাই আমার কাজে পারদর্শী। আমার উপর ভরসা রাখুন। আপনাকে অনুশোচনা করতে হবে না, বরং এই সিদ্ধান্তে আপনি খুশি হবেন গু। এবার আমি সত্যিই অবাক হলাম। এই ছেলেটা একা কিভাবে এসব বলছে? আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? সে বলল, আমি একা। বাবা মা বেঁচে নেই। আগে এখানে সেখানে ঘুরে বেরিয়েছি, তারপর এই কাজ শুরু করলাম আর কাজ চলতে লাগলো। এখন আমি কাজটা বাড়াতে চাই, তাই আপনার কাছে কথা বলতে এসেছি। আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনার অনেক উপকারে আসব। ওর শেষ কথাটা শুনে আমি চমকে গেলাম। সত্যিই আমার এমন একটা ছেলের দরকার ছিল যে বাড়ির উপরের তলার কাজগুলো করে দিতে পারে। আর সে নিজে থেকেই আমাকে এই প্রস্তাব দিচ্ছিল। আবারও এটাও ভাবলাম যে ওর সঙ্গে চুক্তি করলে আমি প্রতি মাসে কিছু টাকা পাব, যাতে আমার চলাফেরা সহজ হয়। তবে এটাও মনে হলো, যদি সে সময় মতো টাকা দিতে না পারে তাহলে আমার সমস্যা হবে। যাই হোক, ও তো 16 বছরের ছেলে। আমি সহজেই ওকে দিয়ে আমার কথা মানাতে পারব। তাই নিজের লাভের কথা ভেবে আমি ব্যাপারটা পাকা করে ফেললাম, কারণ আমিও তো একা ছিলাম। আমি বাড়ির সঙ্গে সংযুক্ত দোকানটা ওকে ভাড়া দিয়ে দিলাম। ওর নাম ছিল হিমাংশু। সে বলল, আপা, আমি থাকাটাও দোকানেই রাখব, কারণ আমার আগে পিছে কেউ নেই। এতদিন আমি এই কাজ খোলা জায়গায় করতাম, এখন দোকানে করব গু। আমার কি আর আপত্তি থাকতে পারে? দোকানই তো। আমি বললাম, তোমার যা ভালো লাগে করো, শুধু আমাকে সময়মতো টাকা দিও। তারপর সে দোকানে মেয়েদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনে রাখল। আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে 2-3 দিনের মধ্যেই ওর ব্যবসা জমে উঠল। সারাদিন সে দোকান খুলে কাজ করত, আর ওর দোকানে মেয়েদের ভিড় লেগে থাকত। রাতে ওই দোকানেই ঘুমিয়ে পড়ত। অনেকদিন ধরে এই দোকানটা খালি পড়েছিল। আগে যখন কখনো ভাড়ায় দেয়া হতো তখন কোনো ক্রেতাই আসত না। কতবার দোকান ভাড়ায় তুলেছি, কিন্তু সবাই এই বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গা ব্যবসার জন্য ঠিক নয়। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো ভাড়ায় উঠবে। কিন্তু ওই ছেলেটা শুধু যে ঠিকঠাক দামে ভাড়া নিল তাই নয়, সে তো নিজের কাজও চালিয়ে নিল। তবে অদ্ভুত ব্যাপার ছিল এই যে সে দোকানে মেয়েদের জিনিস রেখেছিল আর মেয়েরাই ওই ছেলের কাছ থেকে জিনিস কিনতে আসত। কয়েকদিন কাটার পর হিমাংশুর সঙ্গে আমার ভালো কথাবার্তা হতে লাগলো। সে আমার ছোটখাট কাজ করে দিত।
আমি যখন কিছু ভালো রান্না করতাম তখন ওকে দোকানে পৌঁছে দিতাম। দোকান আর বাড়ির মাঝে একটা ছোট্ট দরজাও ছিল। দরকার পড়লে সেই দরজা খুলে হিমাংশুর সঙ্গে কথা বলে নিতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠল। আমিও তো একভাবে একা ছিলাম, তাই হিমাংশুর সঙ্গ পেয়ে আমার একটা ভরসা হয়ে গিয়েছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী দেবাশিসের পক্ষাঘাত হয়েছিল। তারপর থেকে সে বিছানায় পড়ে আছে। বাড়ির খরচ চালানো খুব কষ্টের হয়ে গিয়েছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো কেউ না। এমন অবস্থায় দোকান থেকে পাওয়া টাকাটা আমার জন্য একটা আশীর্বাদ হয়ে গিয়েছিল। তাই আমি নিজে থেকেই হিমাংশুর সঙ্গে আন্তরিকতা বাড়িয়েছিলাম, যাতে সে দোকান ছেড়ে না যায় আর আমার নিয়মিত আয়টা ঠিক থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি 16 বছরের নিষ্পাপ ছেলে ভাবছি, সে আসলে ততটা সরল নয়। ওই ছেলেটা তো কয়েকদিনের মধ্যেই আমার জীবনটা পাল্টে দিল। আমাদের মধ্যে কিছুটা আন্তরিকতা বাড়ার পর আমি ওকে বাড়ির ভেতরে আসার অনুমতি দিয়ে দিলাম। এখন দরকার পড়লে সে আমার বাড়িতেই চলে আসত, আর বাকি সময়টা দোকানেই কাটাত। দেবাশিসেরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তো সে 16 বছরের ছেলেই ছিল। বরং হিমাংশুর আসার পর আমাদের জীবনে একটা নতুন আনন্দ ফিরে এলো। আমি আর আগের মতো মনমরা আর হতাশ থাকতাম না। কিছু বলার থাকলে হিমাংশুকে বলে দিতাম। আবহাওয়া পরিবর্তনের কারণে দেবাশিসের শরীরটা বেশ খারাপ হতে লাগল। আমার কাছে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনি আমার চোখে জল চলে এলো। হিমাংশু আমাকে দেখে জিজ্ঞেস করল, আপা কি হয়েছে? কাঁদছো কেন? আমি ওকে বললাম, দেবাশিসকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কাছে টাকা নেই। আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে গেছি। একা একা সব সমস্যার সঙ্গে লড়তে হয়। দেবাশিস আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। দুর্বল মুহূর্তে আমি হিমাংশুর কাছে মনের কথা খুলে বলে ফেললাম। আমার কথা শুনে হিমাংশু মুচকি হেসে বলল, তাহলে আপা একটি সন্তান নিয়ে নাও। এতে সমস্যা কি? ওর কথায় আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলি যে দেবাশিস বিছানায় পড়ে আছে আর সে বাবা হওয়ার মতো অবস্থায় নেই? বিয়ের প্রথম দিনগুলোতে দেবাশিস চায়নি আমরা সন্তানের ঝামেলায় পড়ি। আর যখন আমরা সন্তানের দরকার বোধ করলাম, তখন দেবাশিস আর সেই ক্ষমতা রাখেনি। হঠাৎ পক্ষাঘাত হওয়ার পর সে আর কিছু করার মতো অবস্থায় ছিল না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে দায়িত্বের বিয়ে হয়ে গিয়েছিল। আর এখন আমি বাধ্য হয়েই দেবাশিসের সঙ্গে আছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না। হিমাংশু হয়তো আমার মুখের ভাব পড়ে ফেলেছিল। বলল, আপা আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার সঙ্গে আছি। দেখবেন শিগগিরই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে গু। ওর কথায় আমি হেসে উঠলাম। সে একা এত সাহস রাখত যে প্রতিটা সমস্যার সঙ্গে লড়ে যেত। আর আমি এত বয়স পার করেও সাহস জোগাড় করতে পারিনি। হিমাংশু 11 বছর বয়সে মা বাবাকে হারিয়েছিল, তবুও সে জীবনের এই কঠিন পরিস্থিতিতে হারিয়ে যায়নি, শুধু নিজের জীবনের পথ চালিয়ে যায়নি। দেবাশিসকে অনেক সেবা করতে লাগল। আমি যখন কোনো কাজে বাড়ি থেকে বের হতাম, হিমাংশু আমার স্বামীর দেখাশোনা করত। ওর পাশে বসে থাকত। ওদের দুজনের মধ্যে কি কথা হতো জানি না, কিন্তু আমাকে দেখলেই হিমাংশু চুপ হয়ে যেত। হিমাংশু আমাকে কথা দিয়েছিল যে সে আমার সব অভাব পূরণ করে দেবে। আর ওর এই কথায় আমি হেসে উঠেছিলাম। আমি একটা সন্তান চাইতাম। আমার জীবনের সন্তানের অভাবটা পূরণ করতে চাইতাম। কিন্তু হিমাংশু তা কিভাবে পূরণ করবে? ওর খুশির জন্য আমি মুখে হাসি ঝুলিয়ে রেখেছিলাম। তারপর এই কথার কয়েকদিন কাটতেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন টের পেতে লাগলাম। আমার শরীর বেশি খারাপ হলে হিমাংশু আমাকে টাকা দিল। বলল, আপা ডাক্তারের কাছে যাও। ওর কথায় আমি ডাক্তারের কাছে গেলাম। আর সেখানে গিয়ে আমার উপর আশ্চর্যের পাহাড় ভেঙে পড়ল। জানতে পারলাম আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? বেচারার তো সেই শক্তি ছিল না যে সে বাবা হতে পারে। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে ভয়ে ভয়ে দেবাশিসকে বললাম। সে মুচকি হেসে বলল, হয়তো আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে একটা সন্তানের বাবা হতে পারি। আল্লাহ যদি আমাদের এই সুখবর দিয়ে থাকেন, তাহলে হাসি মুখে এটা কবুল করুক। দেবাশিসের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি আমি দেবাশিসের সন্তানের মা হতে চলেছি? এটা এমন একটা কথা ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না। দেবাশিসের অবস্থায় তো আমি কোনো পরিবর্তন দেখিনি। তাহলে এটা কিভাবে সম্ভব?
যাই হোক, আমি এটা মেনে নিলাম যে আমি দেবাশিসের সন্তানের মা হতে চলেছি। এখন থেকে আমি নিজের খেয়াল রাখতে লাগলাম। হিমাংশু এটা জানতে পেরে খুব খুশি হল। যেন ওর ঘরের সন্তান আসছে। সে দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসত। দেবাশিসকে গোসল করানোর কাজ সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। দেবাশিসের সেবায় সে বেশি সময় দিতে লাগল। আগেও সে দেবাশিসের কাছে এসে অনেকক্ষণ বসত। তাই আমার মনে হতো হিমাংশুর আসার কারণে আমার জীবন বদলে গেছে। এখন সে আমার জন্য কখনো ফল আনত, কখনো জুস। ওর দোকান ঠিকঠাক চলছিল। এভাবেই দিনের পর দিন কেটে গেল। তারপর পুরো 9 মাস পর আমি একটা সুন্দর সন্তানের জন্ম দিলাম, যে আমার মতো নয়, দেবাশিসের মতোও নয়। আশ্চর্যের ব্যাপার, সে হুবহু হিমাংশুর মতো দেখতে। আমি কখনো আমার সন্তানের মুখ দেখতাম, কখনো হিমাংশুর। তারপর হিমাংশু নিজেই হেসে এমন কথা বলল যে আমি চমকে গেলাম। সে বলল, আপা, আপনি দিনরাত আমাকে এত দেখেছেন যে আপনার সন্তানও আমার মতো দেখতে লাগছে বলে না? গর্ভের সময় মা যাকে বেশি দেখে সন্তান তার মতো হয়। ওর কথায় আমি শুধু চমকাইনি, লজ্জাও পেলাম। এত কম বয়সে ওর এসব ব্যাপারেও জানাশোনা আছে। আমার কোলে সন্তান এসে গেল। আমার খুশির আর সীমা ছিল না। সন্তানকে নিয়ে বাড়ি ফিরলাম, যেন আমার জীবনে নতুন আনন্দ ফিরে এলো। কিন্তু এখন খরচ আগের চেয়েও বেড়ে গেল। বুঝতে পারছিলাম না এই খরচ কিভাবে চলবে। তারপর হিমাংশু আমাকে সন্তানের খরচের জন্য টাকা দিতে লাগল। আমার আর আমার বাচ্চার পুরো দায়িত্বটা ওই হিমাংশু তুলে নিয়েছিল। শুধু আমার আর আমার বাচ্চার কেন, দেবাশিসের কাছেও সে কখনো পর হয়ে থাকেনি। আমি তো ওকে ছোট ভাইয়ের মতো আদর করতে শুরু করেছিলাম, কারণ ওর জন্যই আমাদের দিনগুলো ভালো হয়ে উঠেছিল। তারপর আমার বাচ্চাটা 6 মাসের হলো আর আমি জানতে পারলাম আমি আবার গর্ভবতী। আমি আবারও হতবাক হয়ে গেলাম। এত তাড়াতাড়ি আমি কিভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলাম? আমার বিয়ের প্রায় 11 বছর হতে চল, কিন্তু এতদিন একবারও আমি গর্ভবতী হয়নি। আমার ভয় হচ্ছিল এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে নেব। আমার প্রথম বাচ্চাটাই তো এখনো ছোট, তার উপর দেবাশিসের দায়িত্ব আলাদা। এই চিন্তায় আমি ডুবেছিলাম। তখন দেবাশিস আমাকে বোঝালো, বলল, যখন আল্লাহর পক্ষ থেকে আবার নিয়ামত আসছে তখন তা ফিরিয়ে দিও না, গ্রহণ করো। যেমন প্রথম বাচ্চাটা জন্ম নিয়ে আমাদের কাছে এসেছে, তেমনি দ্বিতীয়টাও চলে আসবে। আমি মাথা নিচু করে দেবাশিসকে বললাম, আমাদের দায়িত্ব তো হিমাংশুর কাঁধে, সে আমাদের কেউ না। এখন এই বাচ্চা আসলে তার খরচও হিমাংশুর কাঁধে পড়বে। আর তারপর আমার দ্বিতীয় সন্তানও এই দুনিয়ায় এল। 2 বাচ্চার মধ্যে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে দেবাশিসের খেয়াল রাখার সময় পেতাম না। তাকে তো হিমাংশু পুরোপুরি সামলে নিয়েছিল। সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছিল। এখন আমার আর হিমাংশুর সম্পর্ক এতটা বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের সঙ্গে মনের সব কথা বলতে পারতাম। আমি সারাদিন বাচ্চাদের পেছনে পড়ে থাকতাম আর রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢেলে পড়তাম। হিমাংশু প্রায় রাতে আমার বাচ্চাদের দেখাশোনা করতে আসত। সে তাদের নিজের সঙ্গে শুয়ে দিত। এটা আমার কাছে খুব অবাক করার মতো ছিল। একজন 16 বছরের ছেলে কিভাবে সারারাত 2টো বাচ্চাকে এত সহজে সামলাতে পারে। হিমাংশু কখনো আমার কাছে অভিযোগ করেনি যে বাচ্চারা ওকে বিরক্ত করে বা ওর ঘুম নষ্ট হয়। বরং সে খুব খুশি মনে আমার বাচ্চাদের নিয়ে যেত। আর আমিও একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। সব রকম দায়িত্ব হিমাংশু তুলে নিয়েছিল, আমার পোশাকের হোক বা বাচ্চাদের। এত কম বয়সে সে আমাদের পুরো সংসার চালাচ্ছিল। কিন্তু আমার লজ্জা লাগত, কারণ সে তো আমাদের একেবারে পর। হঠাৎ একদিন হিমাংশু কোনো কাজে আমার ঘরে ঢুকে পড়ল। সে এমনিতেই আমার ঘরে বিনা দ্বিধায় ঢুকে আসত। আমার কথাটা সে শুনে ফেল। তারপর চোখে জল নিয়ে বলতে লাগলো, আপা, আপনি আমাকে পর মনে করেন? আমি তো আপনাদের আমার সবকিছু ভেবে নিয়েছি। আমি আপনাদের জন্য সব করতে পারি। আমি জেনে গেছি আপনি আবার গর্ভবতী। আপনি নিজের খেয়াল রাখুন, খরচের চিন্তা করবেন না। আপনার দোকানে অনেক বরকত আছে, আর আপনার ভাগ্যে আমি এসব পাচ্ছি। সে সবসময় এমন কথা বলতো, তাই সে আমার কাছে আরো বেশি ভালো লাগত। 3 সন্তানের মা হওয়ার পর আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। আমার মধ্যে আগের মতো বিষণ্ণতা আর ছিল না। সারাদিন কিভাবে কেটে যেত টেরই পেতাম না। এমনকি আমি দেবাশিসকে অবহেলা করতে শুরু করেছিলাম। এক রাতে আমার 3টে বাচ্চাই খুব বেশি বিরক্ত করছিল।
তখন হিমাংশু এসে বলল, আপা, এদের আমাকে দিয়ে দিন। আপনি আরামে ঘুমান। আমি খুশি মনে বাচ্চাদের হিমাংশুর হাতে তুলে দিলাম। সে সব সময়ের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখুন। আমি গ্লাসটা হাতে নিয়ে হিমাংশুকে ধন্যবাদ দিলাম। সে বাচ্চাদের নিয়ে চলে গেল। কিন্তু হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল। আমার কাজ বেড়ে গেল। আবার ঘর পরিষ্কার করলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন ঘরে কেউ আছে। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো চোর ঢুকেছে। তারপর আমার বিছানার কাছে কারো উপস্থিতি টের পেলাম। কেউ যেন আমার কাছে আসতে চাইছে। আমি উঠে বসলাম আর চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে দেবাশিসও ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি ঘরের আলো জ্বালালাম। যা দেখলাম তাতে আমার রুমকূপ দাঁড়িয়ে গেল। আমাদের এলাকারই একটা লোক আমার উপর ঝুঁকে পড়তে আমার পাশে দাঁড়িয়েছিল। ওকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রথমে সে লজ্জা পেল। তারপর বলতে লাগলো, আপা, আমি কিছু করিনি। আপনার স্বামী আমাকে নিজে অনুমতি দিয়ে দিয়েছিলেন যে আমি প্রতি রাতে আপনার সঙ্গে চুক্তি করি। তাই আমি কোনো না কোনো গ্রাহক খুঁজে আনতাম, লেনদেন করতাম, টাকা নিতাম। তারপর সেই টাকা আপনাদের উপর খরচ করতাম। আসলে বাড়ির অবস্থার কারণে দেবাশিস ভাই খুব চিন্তায় ছিলেন। তিনি কোনোভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিলেন। যখন তিনি জানতে পারলেন আমি মেয়েদের কেনাবেচার কাজ করি, তখন তিনি নিজেই আমাকে এই অনুমতি দিয়ে দিয়েছিলেন। রাতে আপনার ঘরে আমিই থাকতাম। আমি আপনার কাজে লেগে থাকতাম। আমার চিৎকার শুনে হিমাংশু দৌড়ে এসে পড়ল। ওকে দেখে লোকটা বলল, হিমাংশু, তুই তো বলেছিলি এ হুঁশে থাকবে না। আমি সহজে আমার ইচ্ছা পূরণ করতে পারব, কিন্তু এত জেগে আছে। লোকটার কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। হিমাংশু হতভম্ব হয়ে আমার দিকে তাকাতে লাগল। আমার বুঝে আসছিল না এটা কি ব্যাপার। লোকটা রাগে গালি দিতে দিতে চলে গেল। আমি ঘৃণা ভরে হিমাংশুর কাছে জানতে চাইলাম, এসব কি? তখন হিমাংশু বলল, আপনার স্বামীর কাছে এত টাকা ছিল না যে তিনি এই সংসার চালাতে পারেন। তাই তিনি আমাকে বাধ্য করেছিলেন আপনার সঙ্গে কাজ করতে। যখন কোনো গ্রাহক পেতাম আমি আপনার বাচ্চাদের নিয়ে যেতাম, আর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে দিতাম। আপনি ঘুমিয়ে পড়তেন, গ্রাহক ব্যবহার করে চলে যেত। এই 3টে বাচ্চাও কোনো না কোনো গ্রাহকেরই। কারণ দেবাশিস ভাই তো বাবা হওয়ার ক্ষমতা রাখেন না। আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি। আপনার স্বামী যা বলেছেন আমি তাই করেছি। ওর ইচ্ছায় আমি আপনাকে কাজে লাগিয়েছি। এসব শুনে আমার শরীর কেঁপে উঠল। আমি হতভম্ব হয়ে দেবাশিসের দিকে তাকালাম। সে চোখ নামিয়ে নিল। তারপর নিজেই বলতে লাগল, আমার অসুখের কারণে বাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে সন্তানও দিতে পারিনি। খাওয়ার জন্য হাহাকার পড়ে গিয়েছিল। এসব দেখে আমার বুক পুড়ত, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তাই যখন আমি বুঝতে পারলাম হিমাংশু কি কাজ করে, আমি নিজেই ওকে বলেছিলাম প্রতি রাতে তোমাকে কারো না কারো কাছে বিক্রি করে দিতে। আমি তো নিজে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতাম, তাই আমার কিছু জানা হতো না। হিমাংশু কোনো গ্রাহক আনত, তারপর ভোর হওয়ার আগে গ্রাহক চলে যেত। বাচ্চা হওয়ায় তুমি খুশি হয়ে গেলে, আর আমাদের বাড়ির অবস্থা বদলে গেল। আমি শুধু এটাই চেয়েছিলাম। দেবাশিসের কথা শুনে আমি মাথা চেপে ধরলাম। বিশ্বাস হচ্ছিল না আমার স্বামী আমার উপর এত বড় অন্যায় করেছে। বাড়ির অবস্থা ঠিক করতে আর আমার কোল ভরতে হিমাংশুর সঙ্গে মিলে সে আমার বেচাকেনা করেছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কিছুটা সামলে উঠে হিমাংশুর সামনে হাত জোট করে বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমরা হয়তো না খেয়ে থাকতাম, কিন্তু আমার স্বামী কখনো আমার সম্মানের সঙ্গে এমন কাজ করেননি। ওর মনে এমন কোনো ভাবনাও আসেনি। এখন বুঝতে পারছি এসব তোমার শেখানো। আমি বুঝে গেছি তুমি কেন মেয়েদের জিনিসের দোকান খুলেছিলে। এই ছুতো তুমি মেয়েদের অসহায়তার সুযোগ নিতে। আমি হিমাংশুকে তৎক্ষণাৎ দোকান খালি করতে বললাম, আর ওর কোল থেকে আমার বাচ্চাদের ছিনিয়ে নিলাম। আমার 3টে ছোট ছোট বাচ্চা আমার সামনে ছিল, যাদের বাবার কোনো খোঁজ আমার জানা নেই। নিজের উপর অনুশোচনা হচ্ছিল। আমি কতটা বোকা ছিলাম যে বুঝতে পারিনি এই বাচ্চারা আমার স্বামীর নয়। কেন আমি ওই 2 পুরুষের হাতে বোকা বনে গেলাম? আমার অপরাধী শুধু হিমাংশু নয়, দেবাশিসও ছিল। কিন্তু আমি কি করতাম? আমি দেবাশিসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ।
আর ওর অবস্থা এমন ছিল না যে আমি ওকে ছেড়ে চলে যাই। তাই বাধ্য হয়ে ওর সঙ্গে দিন কাটাতে লাগলাম। হিমাংশু দোকান ছেড়ে চলে গেল। আমি সেই দোকানে জমানো কিছু টাকা দিয়ে মেয়েদের জিনিস রাখলাম আর নিজে সেই দোকান চালাতে শুরু করলাম। গ্রাহক তো আগেই তৈরি হয়ে গিয়েছিল, তাই আমার দোকান চলতে লাগলো আর সংসার চলতে লাগলো। আমি আমার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলাম। এরা আমার সন্তান। এদের বাবাকে আমি জানি না, কিন্তু আমি এদের আমার কোল থেকে জন্ম দিয়েছি, তাই এদের জন্য আমার মনে ভালোবাসা একটুও কমেনি। বন্ধুরা, এই ছিল আমার জীবনের করুণ উপাখ্যান। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়ির সচ্ছলতার জন্য কি একজন পুরুষ তার স্ত্রীর সম্মানের সঙ্গে এমন কাজ করতে পারে? আমার স্বামী কি ঠিক কাজ করেছেন? আর আমি আমার এই বাচ্চাদের কি ছেড়ে দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।